আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হওয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের আদালতের রায়েই পুনরুজ্জীবিত হল। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা দেন। তবে এ ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। রায়ে সন্তুষ্টি জানিয়েছে আপিলকারী সব পক্ষ। জি এম মাহমুদের রিপোর্টে জানাচ্ছেন শাকিবুর রহমান। আবারও প্রবর্তন হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। রায়ে ২০১১ সালে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়। এ রায়কে দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইল ফলক বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দল সহ সব শ্রেণীর মানুষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপির আরেক আইনজীবী। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আর জামাতের আইনজীবী জানান, এখন সবার উচিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। রায় খুশি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায় ভবিষ্যতে নির্বাচনের পথ সুগম করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। তো দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। এ রায়ের ফলে বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটা শুরু করলো বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। 2011 সালে তা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। 24-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আমির খসরু আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং এর গঠন প্রক্রিয়া কেমন হবে তা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। যারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের নয়, আইনেই আছে। সকালে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত।
গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা ও যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর গত রাতেও রাজধানীর পল্লবীতে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়, এতে এক এএসআই আহত হন। এর আগে রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দিতে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিপাকে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা করে জনতা। সেদিন পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। তিনি আরো বলেন, গুলির নির্দেশ তার নয়, পুলিশ আইনের। এদেশের বেসিক আইনে বলা হয়েছে, আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। মৃত্যুদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর যান মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে, আমরা আইন প্রয়োগ করব। এর আগে মহানগর পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। এর মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে বলে আশা তার। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ১৯তম দিনের সাক্ষ্য নেওয়া হচ্ছে আজ। মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হককে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলছে এই সাক্ষ্য গ্রহণ। বুধবার শেষ হয় রাজসাক্ষীর জবানবন্দি রেকর্ড। ওই দিন বিবেকের তাড়নায় রাজসাক্ষী হয়েছেন জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন আফজালুল। অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান থাকলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তির ফাঁকফোকর দিয়েই তারা বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। মৃত্যুদণ্ড বিরোধী আন্তর্জাতিক শক্তিও এক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না বলে মত তাদের। তবে এই রায় ভারতের উপর চাপ বাড়াবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত হয় অপরাধী প্রত্যর্পণ চুক্তি। হস্তান্তর প্রক্রিয়াকে সহজ করতে ১৬ সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। ২০১৫ সালে উলফা শীর্ষনেতা অনুপ চেটিয়াকে এই চুক্তির আওতায় ভারতে ফেরত দেয় বাংলাদেশ। অপরদিকে ২০২০ সালে শেখ মুজিবুর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দেয় ভারত, যার দণ্ড কার্যকর করে তৎকালীন শেখ হাসিনা সরকার। এছাড়াও বেশ কয়েকজন চিহ্নিত আসামিকে হস্তান্তর করে দুই দেশ। ২৪ জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা গত ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত দিতে চিঠি দেয় দিল্লিকে, তাতে কোনো জবাব মেলেনি। রায়ের পর চাপ বাড়লেও ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মনে করেন আইন বিশ্লেষকরা। আমাদের জানা মতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভারতের সরকারও সেটা স্বীকার করেছেন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে অনেক বন্দি বিনিময় হয়েছে, বাংলাদেশ থেকেও গেছে, ভারত থেকেও এসেছে। তা আমার তো মনে করি দুই দেশের ডিপ্লোম্যাটিক যে চ্যানেলে যোগাযোগের মাধ্যমে আমার মনে হয় যে যদি ভারত তার সদিচ্ছা পোষণ করেন তাহলে এটা করতে পারে। চেষ্টা করে যেতে হবে অবশ্যই। ভারত তো মনে হয় না খুব সহজে ওনাদেরকে বাংলাদেশে ফেরত দেবেন, কিন্তু এই উদ্যোগটা চালু রাখতে হবে এবং আরও অন্য বন্ধু দেশের সহায়তা নিয়ে এই উদ্যোগটা চালু রাখতে হবে, যাতে করে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি হয় যে হত্যা, গুমের মতো ফৌজদারি নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না বলে মত তাদের। এই বন্দি বিনিময় চুক্তির অন্যতম বিষয়বস্তু কিংবা সেফগার্ড একজন অভিযুক্তর ক্ষেত্রে, এই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে, যে তিনি যদি কোনো কারণে রাজনৈতিকভাবে কোনো পারসিকিউশনের কিংবা অভিযোগের দণ্ডিত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অনুরোধকারী রাষ্ট্রের অনুরোধ
প্রত্যাবর্তনকারী রাষ্ট্র সেটা গ্রহণ করবেন না। চাপ সৃষ্টিকারী উন্নত বিশ্বের বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে তারা কোনো চাপ দেবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। যেখানে একজন আসামিকে ফিরিয়ে দিলে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো জাতিসংঘের সহায়তা পাওয়াটা দুরূহ হবে বলে আমার মনে হয়। খান আলামিন, RTV, ঢাকা। স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশ প্রশ্নে পিতার মতোই দেশি বিদেশি ষড়যন্ত্র শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতন নির্বাসনে পোড় খাওয়া এই রাজনীতিবিদ 60 বছরে পা দিলেন আজ। তার সহযোদ্ধারা জানিয়েছেন, মানুষের ভাগ্য আর রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। নিজের জন্মদিন নিয়ে আনুষ্ঠানিকতা না করার অনুরোধ করেছেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। এক ট্র্যাজিক হিরো হিসেবে সাধারণ মানুষের মুখে আজও উচ্চারিত হয় শহীদ জিয়ার নাম। তার বড় ছেলে তারেক রহমান এখন তারই গড়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগ্রামী জীবনে পিতা পুত্রের মধ্যে রয়েছে অদ্ভুত এক মিল। নির্বাসিত জীবনে প্রতিকূলতার সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করেছেন তারেক রহমান। বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, পৃথিবীর বিরল সৌভাগ্যের প্রতীক হলেও ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক জীবন তার। নির্বাসিত জীবনেও দেশ, জনগণ ও দলীয় নেতাকর্মীরাই তার ব্যক্তিগত ঘর সংসার। পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। রাজনীতির পথ চলা শুরু হয় 1988 সালের বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আর 2009-এ দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখা যায়। তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ও উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাসিত জীবনে তার মধ্যে কোনো উচ্চাভিলাষ দেখেননি। দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চান তারেক রহমান। ওনার উপর যে আঘাত নেমে এসেছিল সেটাই কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য। হয়তো ঘুমের বাইরে সারাটা ক্ষণ কিন্তু উনি দেশেরই সেবা করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। নবপ্রজন্মের নতুন ভাবনায় দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে বদল করতে চান দেশের মানুষের ভাগ্য। রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসেন, আমরা বিশ্বাস করি আগামী সে বাংলাদেশে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান। ভবিষ্যৎ বাংলাদেশে কীভাবে আমাদের তরুণদের আরও বেশি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব, কীভাবে ওনাদেরকে আরও বেশি স্বাবলম্বী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব, কীভাবে ওনাদের প্রত্যেকের কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব, সেগুলো নিয়ে কাজ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, জন্মদিনে চাকচিক্য নয়, মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমান তার জন্মদিনকে সেইভাবে পালন করার ব্যাপারে ডিসকারেজ করেছে। 111-এর সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে আমাদের সামনে থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, হুইল চেয়ারে নিয়ে আসা হচ্ছে। মেরুদণ্ড স্লিপ ডিস্ক হয়ে গেছে। জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান তিনি, যার ফলে 1/11 ও আওয়ামী ফ্যাসিবাদের নিষ্ঠুর নিপীড়ন সইতে হয়েছে তাকে। খালেদা জিয়াকে তখন কারাগারে নিয়ে গেল, তখন তারেক রহমান আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আমাদের দল তাকে নিয়োগ করে এবং সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে এবং আমাদের দেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দেয়। আওয়ামী লীগ তো সর্ব চেষ্টা, সব দিকের চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য। 2007 সালে গ্রেফতারের পর নির্মম নির্যাতনের কারণে পরের বছর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় এখন উন্মুখ হয়ে আছে দলের লাখ লাখ নেতাকর্মী এবং সাধারণ জনগণ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের প্রতিবাদে চলছে 36 ঘন্টার হরতাল। সকাল 6টা থেকে এই হরতাল শুরু হয়। কোটা বিরোধী ঐক্যজোটের ডাকা এই হরতালের সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়ে স্কুল, কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সহ বন্ধ রয়েছে শপিং মল, দোকানপাট। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, পাশাপাশি বন্ধ আছে আন্তজেলা বাস ও 6 উপজেলার সঙ্গে নৌযান চলাচল।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ওপর হামলা ও 2 জনকে মারধরের প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে মহাসড়ক অবরোধ করেন তারা। এর ফলে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে বুধবার রাত 11টার দিকে কাজলা এলাকার একটি ক্যান্টিন থেকে 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। হামলায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হন। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার ঈশ্বরদীতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। কিন্তু পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে কোনো বাজারে দাম কিছুটা কমলেও বেশিরভাগ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এদিকে আশার আলো দেখাচ্ছে নতুন পেঁয়াজ। চলতি সপ্তাহে বাজারে নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে। বাজারে ওঠা নতুন এসব পেঁয়াজ খুচরা প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বান্দরবানের কেওক্রাডং পাহাড়। প্রায় 3 বছর পর পাহাড়টি উন্মুক্ত করায় প্রতিদিনই ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের। আঁকাবাঁকা উঁচু নিচু রোমাঞ্চে ভরপুর সড়ক যাত্রা, পাহাড়ের চূড়ায় মেঘের সঙ্গে রাত্রি যাপন, সবকিছু মিলিয়ে পাহাড়টির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। তবে ঝুঁকিপূর্ণ ভ্রমণ হওয়ায় নিরাপত্তা বাড়ানোর দাবি। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আকাশের মেঘ ভেদ করে ভ্রমণপ্রেমীদের স্বাগত জানাতে উকি দিচ্ছে লাল টকবকে সূর্য। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতচূড়া বান্দরবনের কেওক্রাডং পাহাড়ে শুরু আরও একটি নতুন দিনের। সমুদ্র পৃষ্ঠ থেকে 3172 ফুট উঁচু কেওক্রাডং পাহাড়ের উপর দিয়ে চলে গেছে রুমা বগালেক ধুপানিছড়া সড়ক। শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো কোথাও উঁচু পাহাড়ি ঢাল, আবার কোথাও খাদের দিকে নেমে গেছে সড়কটি। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে পর্যটকদের। খুবই ভালো লাগতেছে, পরিবেশটা আবহাওয়া খুবই সুন্দর। আমরা অনেক উপরে যখন যাই মেঘের কিছু দেখতে পাই, সিনারি তো অসাধারণ। এটা একটা ছবির মতো, যা আসলে বাস্তবে চোখে না দিলে কল্পনাই করা যায় না। যারা নাচতে বুঝবেন না যে এটা কি রকম সুন্দর। ঘোরা যাবে, আনন্দ করা যাবে, সবকিছু করা যাবে, কিন্তু সিকিউরিটিটা হচ্ছে মেন। ভ্রমণকে আরো নিরাপদ ও আনন্দময় করতে কাজ করে যাচ্ছেন বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের নিয়মিত টহল ডিউটি আছে, পাশাপাশি আমাদের বিভিন্ন বিলবোর্ড আছে, বিভিন্ন সাইনবোর্ড আছে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। আমরা জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি। পাহাড়ি দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠনের তৎপরতায় 2022 সাল থেকে কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় চলতি বছরের 1 অক্টোবর থেকে পুনরায় পাহাড়ে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। নিরাপত্তা ও পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠবে কেওক্রাডং, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।